ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালায় তোমাদের স্বাগত। উড়ান পাঠশালা অ্যাপটিকে তোমরা যারা ইনস্টল করেছো এবং আমাদের ক্লাসগুলো দেখছো, সেই ক্লাসগুলো যদি ভালো লাগে এবং তোমরা যদি উপকৃত হও, তাহলে অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্ট করবে। এবং যদি ক্লাসগুলো সম্পর্কে ভালো মন্দ কিছু বিচার্য বিষয় থাকে এবং এই ধরনের ক্লাসের কোন ধরনের কন্টেন্ট তোমরা চাইছো, কতটা উপকার পাচ্ছ, সেগুলো অবশ্যই আমাদের জানাবে। তোমাদের এই কমেন্টগুলো আমাদেরকে কিন্তু কাজটা করতে আরো সাহায্য করবে। একই সঙ্গে তোমাদেরকে বলবো যে উড়ান পাঠশালা সম্পর্কে এখনো যারা জানে না, তোমাদের বন্ধু বান্ধব এবং পরিচিতি মহলে উড়ান পাঠশালা অ্যাপটিকে তাদেরকে অবশ্যই জানাবে যে উড়ান পাঠশালা কি ধরনের পরিষেবা দিচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সম্পর্কে। আমরা কিন্তু এখন এসএলএসটি ক্লাস করছি। আগামী দিনে আমাদের যে সমস্ত আপকামিং এক্সাম আসছে ওয়েস্ট বেঙ্গল এবং অল ইন্ডিয়া বেসিস, সমস্ত পরীক্ষারই কিন্তু আমাদের প্রস্তুতি এই অ্যাপের মধ্যে দিয়ে হবে এবং ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে তোমরা সেগুলোকে দেখতে পারবে। তো চলো, আমি গণেশ পাল। আজকের বাংলা ক্লাসে আমরা বেশ কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব এবং তার ব্যাখ্যা দিয়ে সলভ করব। শুরু করি। প্রথম কোশ্চেনটা দেখো যে বাংলা সাহিত্যের ইতিহাসের কোশ্চেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে নিয়েছি আমি কোশ্চেনটিকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি যখন শুরু হচ্ছে তখন রাধার বয়সটা কত ছিল? অর্থাৎ কাব্যের শুরুতে আমরা জানি জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, এই প্রত্যেকটি খণ্ডে আমরা যখন রাধাকে প্রথমবার পাচ্ছি তখন রাধার বয়স কত? তোমরা আনসার করবে 11 বছর। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার বয়স হচ্ছে 11 বছর। যখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আমরা রাধাকে প্রথমবার পাচ্ছি, রাধার তখন বয়স হচ্ছে 11 বছর। যদিও জন্মখণ্ডে শ্রীকৃষ্ণের জন্ম হচ্ছে, কিন্তু রাধাকে আমরা পাচ্ছি 11 বছর বয়স থেকে। পরের প্রশ্নে চলে যাই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সবচেয়ে বড় খণ্ড কোনটি? এখন বড় খণ্ড কোনটি? আনসারটি দানখণ্ড। কেন বলবো? দানখণ্ডে 112টি পদ আছে। দানখণ্ডে পদ রয়েছে 112টি। এখন কোন খণ্ডে কতগুলি পদ আছে সেগুলোর জন্য আমাদেরকে অবশ্যই প্রত্যেকটি খণ্ড মুখস্থ রাখতে হবে পরপর, এবং প্রত্যেকটি খণ্ডে কতগুলো করে পদ আছে সেগুলোও দেখে রাখতে হবে। আমি যদি একটু বলি যে জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয়দমন খণ্ড, যমুনাখণ্ড, হারখণ্ড, বানখণ্ড এবং বংশীখণ্ড এবং রাধা বিরহ, এই যে ক্রমান্বয়ে আমি 13টা খণ্ডের কথা বললাম, সেই 13টা খণ্ডের সাপেক্ষে আমি যদি পদগুলোকে বলি তাহলে 9, 26, 112, 30, 28, 9, 30, 10, 22, 5, 27, 41, 69, 13টা খণ্ডের কথা বললাম, 13টা সংখ্যার কথা বললাম। জন্মখণ্ডের জন্য 9টি। এইভাবে এই সিকোয়েন্সে দানখণ্ডে মোট পদ রয়েছে 112টি। 9, 26, 112, 30, 28, 9, 30, 10, 22, 5, 27, 41, 69। জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড 3 নম্বরে আমরা 112টি পদ পাচ্ছি। এটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সবচেয়ে বড় খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে দানখণ্ডে পদের সংখ্যা কতগুলি রয়েছে? কতগুলি শ্লোক রয়েছে? আমরা আগেরটা বললাম পদ। দানখণ্ডে 112টি পদ রয়েছে এবং শ্লোক রয়েছে 3, 7, 46, 13, 11, 7, 11, 1, 11, 3, 9, 19, 20। কি বললাম? 3, 7, 46, 13, 11, 7, 11, 1, 11, 3, 9, 19, 20। এগুলি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড, যথাক্রমে খণ্ডের এগেনস্টে শ্লোকের সংখ্যা। তাহলে 3, 7, 46 জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড। দানখণ্ডে 46টি শ্লোক রয়েছে। 46টি সংস্কৃত শ্লোক রয়েছে দানখণ্ডে। অবশ্যই তোমাকে যদি বলে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পঞ্চম খণ্ডের নাম কি, তাই ক্রমান্বয়ে মুখস্থ না রাখলে কিন্তু পঞ্চম খণ্ড মুখস্থ করতে পারবো না। জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড। পঞ্চম খণ্ড হচ্ছে ভারখণ্ড, ষষ্ঠ খণ্ড ছত্রখণ্ড, কালীদমন খণ্ড, যমুনাখণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড, রাধা বিরহ। এই অনুযায়ী শ্লোক, এই অনুযায়ী পদ মুখস্থ রাখতে হবে। সাহিত্যের ইতিহাস কিন্তু মুখস্থ ছাড়া কোনো রাস্তা নেই। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপরে কাঁদতে লজ্জা করে না? এখনই পা ধরে জানালার দরজা দিয়ে, স্কুলের জানালা দিয়ে পুকুরে ছুঁড়ে ফেলে দেব। কথাটি কে বলেছিলেন? কথাটি বলেছিলেন দাম গল্পের মাস্টার মশাই। দাম গল্পের মাস্টার মশাই ছাত্রদের বলতেন, অঙ্কের মাস্টার মশাই তিনি ছিলেন, এবং তিনি যখন ছাত্রদের দেখতেন যে অঙ্ক কেউ পারে না, তিনি সহ্য করতে পারতেন না। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপরে কাঁদতে লজ্জা করে না, এখনই পা ধরে জানলা দিয়ে পুকুরের জলে ছুঁড়ে ফেলে দেব। এই কথাটা বলতেন কে? মাস্টার মশাই। কোশ্চেন কি রয়েছে? ও
কোশ্চেন রয়েছে ড্যাশ, এখনই পা ধরে কোথায় ফেলে দেবো? স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবো, এইটি ছিল তার বক্তব্য। দাম কার লেখা? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম, যেখানে গল্পকথক সুকুমার। পরের প্রশ্নে চলে এসো, যে অঙ্ক জানে না তার এখানে তার প্রবেশ নিষেধ, কথাটি কোথায় লেখা আছে? দাম গল্পের লাইন, ক্লাস 9 সাহিত্য সঞ্চয়ন, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম। যে অঙ্ক জানে না তার প্রবেশ নিষেধ কোথায়? তার প্রবেশ নিষেধ হচ্ছে প্লেটোর দোরগোড়ায়। আর এক জায়গায় আছে, কোথায় আছে? স্বর্গের দরজায়। মানে মাস্টারমশাইয়ের ধারণা অঙ্ক না পারলে তার স্বর্গলাভও হয় না। এই কথাটি দু জায়গায় লেখা রয়েছে, একটা হচ্ছে যে প্লেটোর দোরগোড়ায়, আর একটা জায়গা হচ্ছে স্বর্গের দরজায়। দাম গল্পের কথক সুকুমার বাংলাদেশের একটি প্রান্তের কলেজে বক্তৃতা দিতে যাবার সময় রবীন্দ্রনাথ থেকে কতগুলি উদ্ধৃতি দিয়েছিলেন? মনে পড়ছে নিশ্চয়ই, রবীন্দ্রনাথ থেকে তিনি উদ্ধৃতি দিয়েছিলেন কটি? 12টি উদ্ধৃতি দিয়েছিলেন। এবং কার একটি কোটেশন যেন জানতেন না, কার এটা চালিয়ে দিয়েছিলেন, কার নামে? বার্নার্ড শ নামে একটি উদ্ধৃতি চালিয়ে দিয়েছিলেন। কোটেশনটা কিন্তু, কথাটা কিন্তু বার্নার্ড শ ছিল না। এই বার্নার্ড শকে আমরা কোথায় পাবো? আমাদের টোটাল টেক্সটের ভিতরে বার্নার্ড শ কোথায় আছেন? ক্লাস 10 সাহিত্য সম্ভার বইয়েতে নবনীতা দেবসেনের আনন্দযোগ্য গল্পে বার্নার্ড শ মারা গেছেন। তার মৃত্যু পদযাত্রায়, মৃতদেহের যে শবযাত্রা ছিল, সেই শবযাত্রায় নবনীতা দেবসেন তার বাবার সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। আনন্দযোগ্য গল্পে বার্নার্ড শকে আমরা পাবো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কতগুলি পদ আছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পদের সংখ্যা হচ্ছে 418টি। অর্থাৎ আমরা যদি 9, 26, 112, 30, 28, 9, 30, 10, 22, 5, 27, 41, 69 এগুলোকে যোগ করি, তাহলে 418 আসবে। বাকি অপশনগুলোতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সম্পর্কে বিভিন্ন অপশন। 161টি সংস্কৃত শ্লোক, 32টি রাগিনী, 28টি শ্লোকের পুনরাবৃত্তি আছে। প্রত্যেকটি অপশন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে কিছু কিছু তথ্য ইনক্লুড করা আছে এখানে। এই অপশনগুলো কোনোটাই কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বাইরে নয়। 161টি সংস্কৃত শ্লোক আছে, 418টি পদ আছে, 32টি রাগিনী আছে এবং 28টি শ্লোকের পুনরাবৃত্তি আছে। পরের প্রশ্নে চলে এসো, দিগদর্শন। দিগদর্শন কি জাতীয় পত্রিকা? দিগদর্শন হচ্ছে একটা মাসিক পত্রিকা। দিগদর্শন এবং সমাচার দর্পণ, সমাচার দন্তস্ব, সমাচার সাপ্তাহিক। সমাচার দন্তস্ব দিয়ে শুরু হচ্ছে সমাচার সাপ্তাহিক পত্রিকা, সমাচার চন্দ্রিকা। দিগদর্শন হচ্ছে একটি মাসিক পত্রিকা। কোথা থেকে প্রকাশিত হয়েছিল পত্রিকাটি? শ্রীরামপুর মিশন থেকে। শ্রীরামপুর মিশন থেকে দিগদর্শন এবং সমাচার দর্পণ পত্রিকা দুটি প্রকাশিত হয়। দিগদর্শন মাসিক, সমাচার দর্পণ সাপ্তাহিক। 32 সিংহাসন গ্রন্থটি কার লেখা? 32 সিংহাসন কোথা থেকে প্রকাশিত হচ্ছে? ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত 32 সিংহাসন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা। বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি? রাজাবলী। কার লেখা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ রাজাবলী। প্রশ্নটি কিন্তু খুব ভালো। এরা সবাই ছিলেন কেরি সাহেবের মুন্সি। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, কাশীনাথ তর্কপঞ্চন, এরা সবাই ছিলেন কেরি সাহেবের মুন্সি, উইলিয়াম কেরির মুন্সি। তো যাই হোক, রাজাবলী। পরের প্রশ্ন চলে এসো, এই জীবন কবিতাটি কোন কাব্যগ্রন্থের কবিতা? কোথায় আছে এই জীবন কবিতা? এই জীবন কবিতাটি ক্লাস 9 সাহিত্য সঞ্চয়ন বইতে আছে। এই জীবন হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক, এই যে লাইনগুলো রয়েছে আমরা দেখতে পাই। আমাকে কেউ নিলাম করবে সুতো কলে কামারশালায়, এখন আমার অন্য খেলা, পদ্মপাতায় ফড়িং যেমন আপন মনে খেয়াল নাচে। ঠিক এই যে লাইনগুলো রয়েছে সেটা হচ্ছে এই জীবন কবিতাটি। কোন কাব্যগ্রন্থের কবিতা? দেখা হলো ভালোবাসা বেদনায়। দেখা হলো ভালোবাসা বেদনায়, এটা হচ্ছে
এই জীবন কবিতাটি এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই জীবন হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। আর আমাদের এই বইতে একটা কবিতা আছে এরকমই, নূতন জীবন। নূতন জীবন কার লেখা? হিরণময়ী দেবী। যেখানে একটি বাতাস কিভাবে মিশে যাচ্ছে, একটি নদীর জল কিভাবে সাগরে মিশে যাচ্ছে, একটি বসন্ত কিভাবে শেষ হয়ে যাচ্ছে, এই ধরনের কবিতাগুলো লাইনগুলো ছিল। পরের প্রশ্ন আসো, আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে, কার লেখায় এই শব্দগুলি ব্যবহৃত হয়েছে? আব্রু, আ বয়রা ফলা হর্ষ, আব্রু, ইজ্জত, ইমান, হর্ষই। আব্রু, ইজ্জত, ইমান এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে রবীন্দ্রনাথের লেখায়। রবীন্দ্রনাথের লেখায় আব্রু, ইজ্জত, ইমান এই সমস্ত শব্দগুলো কিন্তু এসে গেছে। নবনব সৃষ্টি, এই গদ্যটি লেখককে, কোথাকার গদ্য এটি? নবনব সৃষ্টি হচ্ছে ক্লাস 9-এর সাহিত্য সঞ্চয়ন। ক্লাস 9-এর সাহিত্য সঞ্চয়নে আমাদের সৈয়দ মুজতবা আলী আছে, অপশনে নিশ্চয় আছে। সৈয়দ মুজতবা আলীর লেখা নবনব সৃষ্টি। আমাদের যেভাবে এতটা সিলেবাস এবছর রয়েছে, এবছর নয় আগের বছর থেকেই রয়েছে, 16 সাল থেকে, এবং আমরা যেহেতু প্রিপারেশনটা খুব পরে শুরু করেছি, এবছরের প্রিপারেশনটা খুব আগে থেকে নয়, কারণ পরীক্ষার পূর্বাভাসটা প্রায় ছিল না বললেই চলে। সেই জন্য টেক্সটই দেখবে একটা নাভিশ্বাস উঠে যাবে, এত টেক্সট, কার লেখা, কোন কাব্যগ্রন্থ, কোন টেক্সটের লাইন। সেই জন্য কিন্তু কিছু কিছু রচনার নাম জানতে চাইবে কার লেখা এবং সেটি তোমার হচ্ছে কোন কাব্যগ্রন্থ। সৈয়দ মুজতবা আলী। নেক্সট কোশ্চেন হচ্ছে ঝোড়ো সাধু। ঝোড়ো সাধুর গলায় কিসের মালা আছে? ঝোড়ো সাধুর গলায় আছে তুলসীর মালা। আর কার গলায় তুলসীর মালা আছে? গোটা এসএসসির সিলেবাসের মধ্যে আমরা যে সমস্ত ক্যারেক্টার গুলোকে পাই, আর কার গলাতে তুলসীর মালা আছে? মনে পড়ছে? আলো বাবু, ক্লাস 10 সাহিত্য সঞ্চয়ন বইতে আলো বাবু, তার গলাতেও কিন্তু আছে তুলসীর মালা। সেই ছিল সবচেয়ে অবিশ্বাসী। এখানে কার কথা বলা হয়েছে? ঝোড়ো সাধু। কার লেখা? মহাশ্বেতা দেবী। ঝোড়ো সাধু গল্পে আমরা দেখব যে সাংবাদিক মোহন প্যাটেল এই ঝোড়ো সাধুর যে ঝড় তুলতে পারার যে অলৌকিক শক্তি, এই শক্তিটাকে তিনি সবচেয়ে বেশি অবিশ্বাস করছেন। তিনি বলছেন ধুর, এরকম আবার হয় নাকি? তাই সেই ছিল সবচেয়ে অবিশ্বাসী, সেটা হচ্ছে সাংবাদিক মোহন প্যাটেল। মোহন প্যাটেল হচ্ছেন কি? মোহন প্যাটেল সাংবাদিক। মোহন প্যাটেল সাংবাদিক। দেবেন্দু রায়, দেবেন্দু রায় ভূমিকম্প বিশেষজ্ঞ। দেবেন্দু রায় ভূমিকম্প বিশেষজ্ঞ। আচ্ছা, চিন্তামণি নরসিংহ মেঘ বিশেষজ্ঞ। মেঘ, চিন্তামণি নরসিংহ মেঘ বিশেষজ্ঞ। চিন্তামণি নরসিংহ মেঘ বিশেষজ্ঞ। আর মণিময় দত্ত, মণিময় দত্ত হচ্ছেন কি? দেবেন্দু রায় ভূমিকম্প বিশেষজ্ঞ, চিন্তামণি নরসিংহ মেঘ বিশেষজ্ঞ, সাংবাদিক হচ্ছেন মোহন প্যাটেল, এবং মণিময় দত্ত, তিনি মণিময় দত্ত খেয়াল নেই, দেখে নেবে একটু বইয়েতে মাঝখানের একটি পৃষ্ঠাতে রয়েছে, ডান দিকের পৃষ্ঠার মাঝখানে। কিছুক্ষণ পরে হয়তো আমার মনে পড়ে যাবে, পরে মনে পড়লে বলে দিচ্ছি। মণিময় দত্ত, ভূমিকম্প বিশেষজ্ঞ দেবেন্দু রায়, চিন্তামণি নরসিংহ মেঘ, সাংবাদিক মোহন প্যাটেল। আচ্ছা, নেক্সট আসছি, পরে মনে পড়লে বলে দিচ্ছি, নাহলে টেক্সট থেকে দেখে নাও। পণ্ডিত বিজ্ঞানীদের সঙ্গে ঝোড়ো সাধু কলকাতার কোন পার্কে সাক্ষাৎ করেছিল? তথাগতর তত্ত্বাবধানে কিন্তু বিবেকানন্দ পার্কে একদিন বিকেল বেলাতে এই সমস্ত পণ্ডিত ব্যক্তিদের সঙ্গে ঝোড়ো সাধুকে সাক্ষাৎ করে দিয়েছিল তথাগত। আনসারটি হচ্ছে বিবেকানন্দ পার্ক। তারপরে কি কোশ্চেন রয়েছে? পদ্মপাতায় ড্যাশ যেমন আপন মনে খেলায় মাতে। পদ্মপাতায় ফড়িং যেমন আপন মনে খেলায় মাতে, কোন কবিতার লাইন? এটি হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের এই জীবন কবিতার লাইন, এবং ক্লাস 9-এর সাহিত্য সঞ্চয়ন বইতে আছে দেখা হলো ভালোবাসা কাব্যগ্রন্থ থেকে, দেখা হলো ভালোবাসা বেদনায় কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই জীবন কবিতা। এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না।
কোন দুই ভাষার কথা বলা হচ্ছে? আরবি ফার্সি। নবনব সৃষ্টি, সৈয়দ মুজতবা আলীর নবনব সৃষ্টি, এখান থেকে বলা হচ্ছে যে এই দুই ভাষা থেকে, অর্থাৎ আরবি ফার্সি ভাষা থেকে ব্যাপকভাবে আর কোনো শব্দ বাংলা ভাষাতে ঢুকবে না। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তি কোথায়? নবনব সৃষ্টি, সৈয়দ মুজতবা আলী, ক্লাস 9 সাহিত্য সঞ্চয়ন। টেক্সটের একদম শেষের দিকে চলে যাও, 6 পেজে চলে যাও, সেখানে পাবে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তি হচ্ছে পদাবলী কীর্তন। অপশন সি আনসার, পদাবলী কীর্তনে তার সাহিত্য সৃষ্টি আছে। সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি হচ্ছে পদাবলী কীর্তনে। ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না। ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলায় না, অর্থাৎ আনসার কি হবে? চরিত্র। আমাদের বেশ কিছু কবিতা থেকে পরের লাইন, আগের লাইন, শেষ লাইন, প্রথম লাইন দিতে পারে, এবং উল্লেখযোগ্য কিছু গদ্যেরও লাইন থেকে মাঝখানের কোনো একটি শব্দ অফ করবে। যে শব্দটি কি, কারেক্ট আনসার কি সেটা বোঝাতে হবে। এটা সেরকমই একটি কোশ্চেন। ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না। নবনব সৃষ্টি, সৈয়দ মুজতবা আলী, ক্লাস 9 সাহিত্য সঞ্চয়ন। নূতন জীবন কবিতার কবিকে? হিরণময়ী দেবী। নেক্সট কোশ্চেন, ড্যাশ গীত খানি না হইতে অবসান গাহেরে মিলন। কবিতার লাইন থেকে মাঝখানে একটা শব্দ অফ করা আছে। বিরহের গীত খানি না হইতে অবসান গাহেরে মিলন, বিরহের আনসার। কোন কবিতার লাইন এটি? কবিতাটি হচ্ছে হিরণময়ী দেবীর নূতন জীবন। ঝোড়ো সাধুর কাজ ছিল, মানে ঝোড়ো সাধু কোন পেশায় ছিলেন? তিনি এখন না হয় ঝড় তোলেন, তার আসল পেশাটা কি? ঝোড়ো সাধুর পেশা হচ্ছে নৌকা তৈরি করা। আর মাছ ধরা কার পেশা ছিল? ঝোড়ো সাধুর গুরু। ঝোড়ো সাধুর গুরু যিনি ছিলেন, যিনি ঝোড়ো সাধুকে ঝড় তোলা শিখিয়ে দিয়েছিলেন, তার পেশা ছিল মাছ ধরা, আর ঝোড়ো সাধুর পেশা ছিল নৌকা তৈরি। মজা দেখতে এসেছে এমনি তার ভাব, এমনি ভাব তার। কার কথা বলা হয়েছে? মজা দেখতে এসেছে এমনি তার ভাব। মোহন প্যাটেল সবচেয়ে বেশি অবিশ্বাসী ছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে মোহন প্যাটেলের ঝড়ের তাণ্ডবে চশমা খুলে গেছে এবং সেটা একটা হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে মজা দেখতে এসছে এমনি তার ভাব, এটি হচ্ছে মোহন প্যাটেলের অবস্থা বা মোহন প্যাটেলের মানসিকতাটা সেরকম। ঝোড়ো সাধুকে নিয়েছে সবচেয়ে বেশি তাচ্ছিল্য এবং ব্যঙ্গ করেছে মোহন প্যাটেল। শব্দটিকে সন্ধিবদ্ধ করতে বলা হচ্ছে, কোনটি সঠিক? অবশ্যই বি সঠিক। নিয়ম কি? বর্গীয় জ কিংবা ঝ যদি পরে থাকে, বর্গীয় জ কিংবা ঝ যদি পরে থাকে, বর্গীয় জ কিংবা ঝ যদি পরে থাকে, তাহলে প্রথম পদের শেষে অবস্থিত ত বা দয়ের স্থানে বর্গীয় জ হয়। তাহলে এখানে একটা বর্গীয় জ পাবো বিপদজনক শব্দে, এবং এখানে ধরো জনক আছে, তাহলে বিপদযুক্ত জনক। এবারে বয়হস্যই প, বয়হস্যই প, এই একটা বর্গীয় জ আমি পেয়েছি, আর একটা বর্গীয় জ আছে, কাজেই বর্গীয় জয়ে বর্গীয় জয়ে দন্তন্য ক, বিপদজনক। সজ্জন, যাবজ্জীবন, উজ্জয়িনী, এই শব্দগুলো এই ক্যাটাগরির শব্দ। বিপদজনক, যাবজ্জীবন, সজ্জন, উজ্জয়িনী, এইগুলো আমরা কিন্তু পেতে পারি এই নিয়ম থেকে। নেক্সট কোশ্চেনে চলে আসি। আশ্চর্য কি জাতীয় সন্ধি? আশ্চর্য একটা নিপাতনে স্বরসন্ধি। কেন এবার বলা যাক। আশ্চর্য শব্দটিকে বিচ্ছেদ করো, এটাকে কখনোই বিসর্গ সন্ধি করবে না। আযোগচর্য সন্ধির ফলে আমরা এখানে কি পেয়েছি? তালব্যস্য। আশ্চর্য শব্দটিতে যে তালব্যস্য এলো সেটা সন্ধির জন্য এলো। তালব্যস্য কি কখনো স্বরসন্ধিতে আসে? তালব্যস্য আসে কোথায়? বিসর্গ সন্ধিতে। তাহলে তালব্যস্য এখানে স্বরসন্ধিতেই চলে এসেছে, যেটা বিসর্গ সন্ধিতে সচরাচর আসে নিশ্চয়, নিশ্চল, নিশ্চিন্ত, দুশ্চিন্তা। তাহলে তালব্যস্য বর্ণটি মূলত বিসর্গ সন্ধিতে আসে,
সেটা আমরা পেয়ে যাচ্ছি স্বরসন্ধিতে। কাজে এটা নিয়ম ভঙ্গ করেছে, তাই আশ্চর্য হচ্ছে একটা নিপাতন স্বরসন্ধি। বৃক্ষচ্ছায়া, কোন বানানটি ঠিক হবে? আমি বলছি বৃক্ষযুক্ত ছায়া, এই দুটোকে যদি সন্ধিবদ্ধ করি তাহলে কোন বানানটি ঠিক হবে? এটা তো হতেই পারে না, বাকিগুলোর মধ্যে কোনটা ঠিক হবে? স্বরবর্ণের পর ছ থাকলে চয়ে ছয় হয়। স্বরবর্ণ বাঁ দিকে আছে, স্বরবর্ণ বাঁ দিকে আছে, তারপরে যদি কখনো ছ থাকে তাহলে হয় কি? তাহলে হয় হচ্ছে চয়ে ছ। স্বরবর্ণের পরে ছ থাকলে চয়ে ছয় হয়। তাহলে বৃক্ষযুক্ত ছায়া বৃক্ষচ্ছায়া, পরিযুক্ত ছেদ পরিচ্ছেদ, বিযুক্ত ছেদ বিচ্ছেদ, পরিযুক্ত ছিন্ন পরিচ্ছন্ন, এই সমস্তগুলো হয়। তাহলে অবশ্যই বৃক্ষচ্ছায়া শব্দটিতে ডি আনসার করতে হবে। বৃক্ষযুক্ত ছায়া বৃক্ষচ্ছায়া। স্বরবর্ণের পর ছ থাকলে চয়ে ছয় হয়। প্রচ্ছদ, বিচ্ছেদ, বৃক্ষচ্ছায়া, উচ্ছেদ, উচ্ছন্ন, এই শব্দগুলি হচ্ছে গিয়ে স্বরবর্ণের পরে ছ থাকলে চয়ে ছয় হয়, এই নিয়মে দাঁড়িয়ে আছে। নেক্সট কোশ্চেন, দুলোক শব্দটি পরীক্ষায় খুব দেয়। এটা একটা নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। তো দুলোক শব্দটা আমরা দেখবো যে এর সন্ধি বিচ্ছেদ করলে কি হবে। দেখো, দুলোক হচ্ছে একটি নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এই শব্দটার মধ্যে যে অপশনটাকে আমরা চয়েস করে নেবো সেটা হচ্ছে দ্বীপ, দয়শয় ব, দ্বীপ। এবারে এটাকে আমরা হসন্ত একটু বসিয়ে নেবো, দ্বীপ যুক্ত লোক হচ্ছে দুলোক, দ্বীপ যুক্ত লোক, এটা হচ্ছে দুলোক। দ্বীপ যুক্ত লোক হচ্ছে দুলোক। বেশ, যেগুলো আমরা বলছি ব্যাকরণ বইতে সেগুলোকে একটু মিলিয়ে দেখবে যে ওই জায়গাটাতে দুলোক শব্দটি আছে এবং শব্দটি নিপাতন সিদ্ধ তালিকায় রয়েছে কিনা নিজের বইটা খুলে একবার মিলিয়ে দেখে নেওয়াটা উচিত। নেক্সট কোশ্চেন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বংশী খণ্ডে কোন ঋতুর বর্ণনা আছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বংশী খণ্ডে অবশ্যই বসন্ত, বসন্ত ঋতুর বর্ণনা আছে। এটা সাহিত্য ইতিহাসের প্রশ্ন এবং আমাদেরকে মুখস্থ করে মনে রাখতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কতগুলি শ্লোকের পুনরাবৃত্তি ঘটেছে? কোন একটা অপশন সলভ করতে গিয়ে আমরা বলেছিলাম যে 28টি শ্লোকের পুনরাবৃত্তি ঘটেছে, 32টি রাগিনী আছে, 32টি হচ্ছে রাগিনী। কাজে এখানে আনসারটা 32 নয়, এখানে আনসার হচ্ছে 28, এখানে আনসার হচ্ছে 28। 28টি সংস্কৃত শ্লোকের পুনরাবৃত্তি ঘটেছে। জাহাজে উঠে ড্যাশ, এর একটা ড্যাশ, জাহাজে উঠে ড্যাশ দেখতে যেমন সুন্দর তেমনি করুণ। প্রথম কথা, এটা লাইনটা কোন টেক্সটের লাইন? এটি হচ্ছে আমাদের পথে প্রবাসে। কোন গল্প, কোন বই? ক্লাস 9-এর সাহিত্য সঞ্চয়ন। ক্লাস 9-এর সাহিত্য সঞ্চয়ন পথে প্রবাসে কার লেখা? অন্নদাশঙ্কর রায়। অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসে রয়েছে যে জাহাজে উঠে বোম্বে দেখতে, বোম্বে যেমন সুন্দর তেমনি করুণ। মাথার যন্ত্রণায় এমন লোভনীয় বইও পড়তে ইচ্ছা করে না, বইটি কি? বইটি হচ্ছে রবীন্দ্রনাথের চয়নিকা। কোন টেক্সটের লাইন? অবশ্যই পথে প্রবাসে, রবীন্দ্রনাথ ঠাকুর, অন্নদাশঙ্কর রায় এবং ক্লাস 9-এর সাহিত্য সঞ্চয়ন। সেখানে যে আরব সাগরের যে দোলা, মূলত সেই আরব সাগরের দোলাতে গা গুলাচ্ছে, খেতে ইচ্ছা করছে না, সবসময় কেবিনে শুয়ে থাকছেন যাত্রীরা। আরব সাগরের পরে যখন লোহিত সাগরে পড়ছে তখনই কিন্তু কিছুটা যাত্রার পথটা কিছুটা সুগম হচ্ছে, অর্থাৎ লোহিত সাগরে এসে জাহাজের দোলা কিছুটা কমছে। এখানে বলছি আমরা শান্তশিষ্ট, কিছুটা হলেও শান্তশিষ্ট, অতটা দুর্দান্ত নয়। আর শান্তশিষ্ট বলে কোন সমুদ্রের নাম আছে? ভূমধ্য সাগরের। তাহলে যাত্রাপথটা যদি খেয়াল করি, ভারতের বোম্বে বন্দর থেকে আরব সাগরে তাদের জাহাজ শুরু করলো যাত্রা, আরব শেষ হয়ে তাদের জাহাজ পৌঁছালো লোহিতে, লোহিত থেকে জাহাজ পৌঁছালো ভূমধ্য সাগরে, ভূমধ্য সাগর থেকে যেখানে নামলেন সেখানে হচ্ছে পোর্ট সৈয়দ, পোর্ট সৈয়দ থেকে আবার তারা যাত্রা শুরু করলেন, গেলেন কোথায়? মার্সেলস। টেক্সট শেষ। যা গল্পটা রয়েছে সব এইটুকুর মধ্যে।
ভারতবর্ষ থেকে আরব, আরব থেকে লোহিত, লোহিত থেকে ভূমধ্য, ভূমধ্য থেকে পোর্ট সৈয়দ, পোর্ট সৈয়দ থেকে মার্সেলস। এই যাত্রাপথের বর্ণনায় হচ্ছে পথে প্রবাসে। এখানে কি রয়েছে? মাথার যন্ত্রণায় এমন লোভনীয় বইও পড়তে ইচ্ছা করে না। কোন বই? রবীন্দ্রনাথের চয়নিকা। রবীন্দ্রনাথের চয়নিকা। চলে এসো নেক্সট। আফ্রিকা আরবের মধ্যবর্তী এই হ্রদতুল্য সমুদ্রটি দুর্দান্ত নয়। এখানে কোন সমুদ্রের কথা বলা হয়েছে? আফ্রিকা আর আরবের মাঝে আছে, আফ্রিকা আর আরবের মাঝে আছে লোহিত সাগর। আফ্রিকা আর আরবের মাঝে আছে লোহিত সাগর। তাহলে লোহিত সাগরটি ততটা দুর্দান্ত নয়, লোহিত সাগর। আর ভূমধ্য সাগর কি বলে পরিচিত? শান্তশিষ্ট। কিন্তু দেখা যাচ্ছে সেই শান্তশিষ্টতা ধর্মটাও সে রাখেনি। প্রথম কিছুদিন ভালো ছিল, তারপরে ভূমধ্য সাগরের ঢেউতেও কিন্তু যাত্রীরা বেশ নাকাল হয়েছে। সুয়েজ ক্যানেল কে খনন করেছেন? পথে প্রবাসে থেকে নেওয়া হয়েছে লেসেপস। একজন ফরাসি স্থপতি বিশ্বকর্মা, তিনি তৈরি করেছেন সুয়েজ ক্যানেল। সুয়েজ যোজকটিকে কেটে দিয়ে সুয়েজ ক্যানেল তৈরি করা হলো। এই সুয়েজ ক্যানেল তৈরির ফলে কার সঙ্গে কার বিচ্ছেদ হয়েছে, কার সঙ্গে কার মিলন হয়েছে? ভারতের সঙ্গে ইউরোপের মিলন হয়েছে, লোহিত সাগরের সঙ্গে ভূমধ্য সাগরের সংযোগ হয়েছে সুয়েজ ক্যানেল। লোহিতের সঙ্গে ভূমধ্যের সংযোগ তৈরি করে দিয়েছে, জাহাজগুলো অনেক আর ঘুরে যেতে হয় না, অনেক কম রাস্তার তারা যেতে পারে। এবং এই সুয়েজ ক্যানেল দিয়ে একসঙ্গে কটা জাহাজ যেতে পারবে? সুয়েজ ক্যানেল কি খুব চওড়া? না, সুয়েজ ক্যানেল খুব চওড়া নয়। সুয়েজ ক্যানেল দিয়ে তারা পাশাপাশি দুটো জাহাজ যেতে পারে, এমনই একটা ক্যানেল তৈরি করেছেন লেসেপস, একজন ফরাসি স্থপতি যাকে বলা হয়েছে বিশ্বকর্মা। নেক্সট কোশ্চেনে কি রয়েছে দেখি। সুয়েজ ক্যানেল যেখানে ভূমধ্য সাগরে পড়েছে সেখানে একটি শহর দাঁড়িয়ে আছে, শহরটির নাম কি? শহরটির নাম হচ্ছে পোর্ট সৈয়দ। ফুটপাতে, ক্যাফেতে ফুটপাতে বসে খেতে হয় পোর্ট সৈয়দে। বাড়িঘর রাস্তাঘাটের মধ্যে ফরাসি প্রভাব লক্ষ্য করা যায় পোর্ট সৈয়দে। আর কি? রাস্তাতে ডান দিক ধরে চলতে হয়। আমাদের দেশে যেমন আমরা বাঁ দিক ধরে চলি, আমেরিকান কান্ট্রিগুলোতে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে রাস্তাতে ডান দিক ধরে চলতে হয়। পোর্ট সৈয়দে সম্পর্কে 3-4টে বৈশিষ্ট্য উল্লেখযোগ্য। 1 নম্বর হচ্ছে যে কাফেতে খাবার সময় ফুটপাতে বসে খেতে হয়, রাস্তার ডান দিক দিয়ে চলতে হয়। ওখানকার বাড়িঘর রাস্তাঘাটগুলোতে একটা ফরাসি প্রভাব। ফরাসি ফরাসি এত বলছি কেন? টেক্সটের মধ্যে অন্যদ সঙ্গ রয় ফরাসি কেন বলছেন? ফরাসি বা ফ্রান্স হচ্ছে, ফরাসি হচ্ছে একটা তোমার পৃথিবীর শ্রেষ্ঠ শ্রুতিমধুর ভাষা। কাব্যে এই অঞ্চলের নাম আছে, ইতিহাসে এই অঞ্চলের নাম আছে। কোথায়? মার্সেল সম্পর্কে বলা হচ্ছে ফরাসিদের বন্দে মাতরম লে মার্সেলাইজ, লে মার্সেলাইজ ওই কোথায় তৈরি হয়েছে? মার্সেলসে। তাহলে ফরাসির প্রভাব কিন্তু কিছু কিছু এসে যাচ্ছে পোর্ট সৈয়দ থেকেই, কাছাকাছি বলে। পোর্ট সৈয়দ কার অঙ্গ? মিশরের অঙ্গ। পোর্ট সৈয়দ হচ্ছে মিশরের অঙ্গ। শহরটার বাড়িঘর রাস্তাঘাট ফরাসি প্রভাবের সাক্ষ্য দেয়। অবশ্যই আমরা এক্ষুনি আলোচনা করছিলাম, উত্তরটা হচ্ছে পোর্ট সৈয়দ। পরের প্রশ্ন, ভূমধ্য সাগরের সুনাম আছে কি বলে? শান্তশিষ্ট বলে ভূমধ্য সাগরের সুনাম আছে। শান্তশিষ্ট বলে ভূমধ্য সাগরের সুনাম আছে। আর লোহিত সাগর কি রকম? ততটা দুর্দান্ত নয়, আরবের মতো। পাহাড়ের বুকে রাবণের চিতা দেখা গিয়েছে কোন আগ্নেয়গিরির দিকে যাবার সময়? স্ট্রমলি আগ্নেয়গিরি। গত 2016 সালে কিন্তু এই পেজটা থেকে প্রশ্ন এসেছিল। মেসিনা প্রণালী কোথায় অবস্থিত? মেসিনা প্রণালী ইতালি এবং সিসিলির মাঝে আছে মেসিনা প্রণালী। আমরা যদি পোর্ট সৈয়দ থেকে মার্সেলসের দিকে যাই, চারিদিক পাহাড়, পাহাড়ের এক পাশে সারি সারি গাছ লাগানো, মানে ওই নদীর ধারে, সমুদ্রের ধারে একদিকে হচ্ছে গিয়ে সারি সারি গাছ লাগানো, আর একদিকে ধূসর প্রান্তর। দুদিকেই পাহাড় রয়েছে। পাহাড় থাকলেও এক সাইডে গাছ আছে, এক সাইডে গাছ নেই। দুটো জিনিস চোখে পড়ে ওখানে। একটা হচ্ছে ইতালি আর সিসিলির মাঝে মেসিনা প্রণালী, আর একটা হচ্ছে স্ট্রমলো আগ্নেয়গিরি অর্থাৎ রাবণের চিতা। 2016-তে পাশে এবং অনার্সে দুটো কোশ্চেন এসেছিল।
একটা হচ্ছে মেসিনা প্রণালী কোথায় আছে, আর একটা হচ্ছে রাবণের চিতা কোথায় আছে। মেসিনা প্রণালী এসেছিল 9-10-এ, রাবণের চিতা এসেছিল 11-12-এ। আমার স্মৃতি যা বলছে। এই পথে প্রবাসে গল্পের শেষ পৃষ্ঠাটা, লাস্ট পৃষ্ঠাটা খুব ভালো করে দেখতে হবে, ওখান থেকে প্রশ্ন লাস্ট ইয়ার এসেছিল, এবছরও আসতে পারে। বসন্ত যেখানে দীর্ঘস্থায়ী, জ্যোৎস্না যেখানে স্বচ্ছ, কোন শহরের কথা বলা হয়েছে? লন্ডন, পোর্ট সৈয়দ, মার্সেলস, প্যারিস। বসন্ত যেখানে দীর্ঘস্থায়ী, জ্যোৎস্না যেখানে স্বচ্ছ, এটা বলা হচ্ছে মার্সেলস সম্পর্কে। মার্সেলস হচ্ছে কাব্য রূপময় একটা জায়গা, অত্যন্ত চিত্ররূপময় একটা জায়গা, সুন্দর। তাই বসন্ত যেখানে দীর্ঘস্থায়ী, জ্যোৎস্না যেখানে স্বচ্ছ, এটা হচ্ছে মার্সেলস সম্পর্কে বলা হচ্ছে। কোন টেক্সটের লাইন? পথে প্রবাসে থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, বাড়ি ফিরেছি, বাড়ি ফিরেছি, জারুলের বেড়া, ড্যাশ থামবে দরজায়, কাঁকরের পথ থামবে দরজায়। অমিয় চক্রবর্তীর ঘর, ক্লাস 9 সাহিত্য সঞ্চয়ন, অমিয় চক্রবর্তীর ঘর, বাড়ি ফিরেছি, জারুলের বেড়া, কাঁকুরে পথ থামবে দরজায়। ঘর কবিতার কবিকে? অবশ্যই অমিয় চক্রবর্তী। কিন্তু মেঘের ভিতর দিয়ে চলিয়াছি, বাক্যটি যে শর্তে ভুল বাক্য। এই বাক্যটি সঠিক নয়। কেন সঠিক নয়? যোগ্যতা ধর্মটি নেই বলে। মেঘের ভিতর দিয়ে চলা যায় না বাস্তবে। 2010 সাল, 2010 সাল এসএসসি 9-10, অর্থাৎ তখন হিসাবে পাস কোর্স। প্রথম প্রশ্ন ছিল মেঘের ভিতর দিয়ে চলিয়াছি, বাক্যটিতে কি ভুল আছে? 2010 এসএসসি কোশ্চেন খুলে দেখে নাও। পাস কোর্সের প্রথম কোশ্চেনটা ছিল, প্রথম কোশ্চেনটা বলতে পারি না কারণ কোন সিরিজে প্রথম, কোন সিরিজে 10 নম্বর, কোন সিরিজে 15 নম্বর হতে পারে। কোন একটা সিরিজে এটা প্রথম কোশ্চেন ছিল, মেঘের ভিতর দিয়ে চলে আছি, বাক্যটির মধ্যে কি ভুল আছে? অবশ্যই বাক্যটির মধ্যে ভুল হচ্ছে যোগ্যতা ধর্মটি রক্ষিত হয়নি, যোগ্যতা ধর্মটি হয়নি, মেঘের ভিতর দিয়ে চলা যায় না, তাই যোগ্যতা। তাহলে তখন কেন এটা দেওয়া হয়েছিল? তখন তো এই টেক্সট আমাদের পাঠ্য ছিল না। তখন অবনীন্দ্রনাথ ঠাকুরের আরোহণ বলে একটা কবিতা গদ্য ছিল, সেই আরোহণ গদ্য থেকে লাইনটা তুলেছিল। পরের প্রশ্ন চলে এসো, কি রয়েছে? কুজ্ঝটিকা শব্দটির সন্ধি বিচ্ছেদ করতে হবে। কুজ্ঝটিকা, কুজ্ঝটিকা হচ্ছে কুয়াশা, কুজ্ঝটিকা হচ্ছে কুদ যুক্ত ঝটিকা। অপশন সি, অপশন সি। বর্গীয় জ কিংবা ঝ পরে থাকলে, বর্গীয় জ কিংবা ঝ, এখানে ঝ পরে আছে। প্রথম পদের শেষে থাকা ত বা দয়ের স্থানে এখানে ত আছে, খণ্ড ত মিন্স ত, একটা বর্গীয় জ হয়। তাই কুজ্ঝটিকা বানানে এখানে যেটা বর্গীয় জ নিয়ে নিই, তাহলে কয়ে হস্য বর্গীয় জ ঝ, টয়ে হস্যই কয়াকার কুজ্ঝটিকা। তাহলে কুজ্ঝটিকা শব্দের মধ্যে যে বর্গীয় জটা কেন এলো? সন্ধির জন্য এসেছে। সজ্জন, বিদ্যজন, যাবজ্জীবন যে শব্দগুলো আমরা পাই সেগুলি হচ্ছে কুজ্ঝটিকাও কিন্তু ওই ক্যাটাগরিতে রয়েছে। নেক্সট কোশ্চেন, কার্শিয়াং স্টেশনের উচ্চতা কত? কোন টেক্সটের কোশ্চেন? ক্লাস 9 সাহিত্য সঞ্চয়ন, বেগম রোকেয়ার হিমালয় দর্শন, বেগম রোকেয়ার হিমালয় দর্শন। 4864, 4864 ফুট, 4864 ফুট হচ্ছে কার্শিয়াং স্টেশনের উচ্চতা। হিমালয় দর্শন গদ্যাংশটি রচয়িতাকে? অবশ্যই বেগম রোকেয়া, হিমালয় দর্শন। আর নবনব সৃষ্টি হলে সৈয়দ মুজতবা আলী। তরুবর 20-25 ফিট উচ্চ হইবে। কোন তরুবরের কথা বলা হয়েছে? তরুবর 20-25 ফিট উচ্চ হইবে। বেগম রোকেয়ার হিমালয় দর্শন গল্পে আমরা দেখতে পাবো যে এখানে ঢেঁকি তরুর কথা বলা হচ্ছে, ঢেঁকি তরু, যেটা 20-25 ফিট লম্বা, ঢেঁকি তরুর কথা বলা হয়েছে। নোঙর কবিতাটি অজিত দত্তের কোন কাব্যগ্রন্থের কবিতা? নোঙর হচ্ছে সাদা মেঘ কালো পাহাড়।
চৈতন্য পূর্ব যুগের কবি কে? এই কোশ্চেনটা আছে, চৈতন্য পূর্ব যুগের কবি কে? চৈতন্য পূর্ব যুগের কবি বা মনসামঙ্গল কাব্যের কবি কে? চৈতন্য পূর্ব যুগের মনসামঙ্গল কাব্যে হচ্ছে সকলেই, সকলেই বিজয়গুপ্ত, নারায়ণ দেব, বিপ্রদাস পিবলাই সকলেই হচ্ছেন চৈতন্য পূর্ব যুগের কবি, সকলেই হচ্ছেন চৈতন্য পূর্ব যুগের কবি। চৈতন্যদেব কোন সময়কার মানুষ? 1486 থেকে 1533, 1486 থেকে 1533 এটা হচ্ছে চৈতন্যদেবের সময়কাল। 1486 থেকে 1533 এটা হচ্ছে চৈতন্যদেব। এর পূর্বে হচ্ছে বিজয়গুপ্ত, নারায়ণ দেব, বিপ্রদাস পিবলাই প্রত্যেকেরই জন্ম এবং তাদের লেখক জীবন। কত খ্রিস্টাব্দে বাইশা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়? বাইশা জিনিসটা কি? বাইশা হচ্ছে 22 জন কবির মনসামঙ্গল কাব্যের একটি সংকলন, এটা হচ্ছে বাইশা। 22 জন কবির মনসামঙ্গল কাব্যের সংকলনকে বাইশা বলা হয়। 1954 সালে আশুতোষ ভট্টাচার্যের সম্পাদনায়, কি বললাম? 1954-তে আশুতোষ ভট্টাচার্য, 1954-তে আশুতোষ ভট্টাচার্যের সম্পাদনায় বাইশা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। 1954 সালে আশুতোষ ভট্টাচার্যের সম্পাদনায় বাইশা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। যদিও এই তথ্যটি বলছি দেবেশ কুমার আচার্যের বই অনুযায়ী, দেবেশ কুমার আচার্য। সাল সংক্রান্ত তথ্য নিয়ে, সাল সংক্রান্ত বিষয় নিয়ে কোনো তর্কের জায়গা নেই। আমিও কোনো না কোনো বই ফলো করে দিচ্ছি, প্রত্যেককে অন্য বইয়েতে অন্য সাল থাকতে পারে, আমরা জানি। কখনো কখনো সাল নিয়ে বিতর্ক তৈরি হয়। সাল আমার মস্তিষ্ক প্রসূত কোনো বিষয় নয়, কাজেই বইয়ের তথ্য বইগুলোতেই ভিন্ন থাকে অনেক সময়। যাই হোক, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বাইশা প্রকাশিত হচ্ছে 1954-তে দেবেশ কুমার আচার্যের বই অনুযায়ী। মনসামঙ্গল কাব্যের কোন কবির কাব্য প্রথম প্রকাশিত হয় বা মুদ্রিত হয়? এ প্রশ্ন বহু আগে স্কুল সার্ভিসে পড়ে গেছে, বহুদিন আগে, অর্থাৎ আজ থেকে 20 বছর আগে পড়ে গেছে, কিন্তু তবু প্রশ্নটা ভালো। কেতকা দাস ক্ষেমানন্দের কাব্য 1844 সালে যতীন্দ্র মোহন ভট্টাচার্যের সম্পাদনায়, যতীন্দ্র মোহন ভট্টাচার্যের সম্পাদনায়, যতীন্দ্র মোহন ভট্টাচার্যের সম্পাদনায়, যতীন্দ্র মোহন ভট্টাচার্যের সম্পাদনায় কেতকা দাস ক্ষেমানন্দের মনসামঙ্গল প্রকাশিত হচ্ছে। এটা হচ্ছে মনসামঙ্গল কাব্যের সেই সৌভাগ্যবান কবি যার কবিতা প্রথম মুদ্রিত হয়েছে। যদিও কেতকা দাস কিন্তু সপ্তদশ শতকের কবি, কেতকা দাস হচ্ছেন সপ্তদশ শতকের কবি, সপ্তদশ শতকের কবি। তার কাব্যই কিন্তু প্রথম মুদ্রিত হচ্ছে 1844 সালে। জীবন মৈত্র, জীবন মৈত্র কোন শতাব্দীর কবি? জীবন মৈত্র অষ্টাদশ শতাব্দীর কবি, অষ্টাদশ শতাব্দী। কে কোন শতাব্দীর কবি, কে কোন অঞ্চলের কবি মনে রাখতে হবে। পূর্ববঙ্গের, রাঢ়বঙ্গের নাকি উত্তরবঙ্গে? যেমন ধরো বিজয়গুপ্ত পূর্ববঙ্গের কবি, নারায়ণ দেব উত্তরবঙ্গের কবি, বিপ্রদাস পিবলাই রাঢ়বঙ্গের কবি। কে কোন অঞ্চলের কবি, কে কোন সময়ের কবি? চৈতন্য পূর্ববর্তী, চৈতন্য পরবর্তী। কার কাব্য কখন মুদ্রিত হচ্ছে? যদিও আমাদের সিলেবাসে কিন্তু শুধুমাত্র কেতকা দাস ক্ষেমানন্দ পাঠ্য আছে, আর বোধহয় বিজয়গুপ্ত আছে পাঠ্য। আমি কিন্তু প্রাচীন মধ্যযুগের ক্ষেত্রে এগুলোকে বলতে পারি না যে মনসামঙ্গলে শুধু ওই দুজন কবি পড়লেই হবে। আসলে ওইটা মনসামঙ্গল কাব্যটাই সিলেবাসে আছে। ঘনরাম শুধু পাঠ্য আছে মানে, তাহলে খেলারাম কোন কাব্যধারার কবি? কোশ্চেন দিয়েছিল একবার। খেলারাম, খেলারাম কোন কাব্যধারার কবি? মানে এটা কোন, এই ব্যক্তিত্বটি কোন ধরনের কাব্য রচনা করেছেন? উত্তর কি? উত্তর হচ্ছে ধর্মমঙ্গল। খেলারাম কিন্তু সিলেবাসে নেই, শুধু আছে ঘনরাম।
তাহলে দিল কেন? তার কারণটি হচ্ছে ঘনরাম আছে মানে ধর্মমঙ্গল আছে, অতএব ধর্মমঙ্গলে সব অংশটুকুই দেখা উচিত। জীবন মৈত্র হচ্ছে মনসামঙ্গল কাব্যের কবি এবং অষ্টাদশ শতাব্দীর কবি। পরের কোশ্চেনে চলে যায়, মিরাতুল আকবর কোন ভাষার পত্রিকা? তিনি তো একটি ফার্সি পত্রিকাও চালাতেন। তিনি কে? রামমোহন। রামমোহন যে পত্রিকাটা চালাতেন সেটা হচ্ছে মিরাতুল আকবর। এটা হচ্ছে একটা ফার্সি পত্রিকা, রামমোহন চালাতেন। মিরাতুল আকবর হচ্ছে একটা ফার্সি পত্রিকা। ফার্সি, ফরাসি বলা যাবে না। ফার্সি মানে হচ্ছে পারস্য বা পার্সি, অর্থাৎ পারস্য, পারস্য এটা হচ্ছে ফার্সি। আর যদি আমরা বলি ফরাসি তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে গিয়ে ফ্রান্স, সেটা কিন্তু ফ্রান্স। তাহলে ফরাসি আর ফার্সি দুটো শব্দকে আলাদা করে চিনতে শিখতে হবে। রামচন্দ্র দাস ছদ্মনামে রামমোহন রায় যে গ্রন্থটি রচনা করেছিলেন, রামমোহন আমাদের পাঠ্য নেই, কিন্তু বাংলা গদ্যের সূচনাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের পাঠ্য আছে। রাজা রামমোহন ও সমসাময়িক প্রায়, কিন্তু পাঠ্য নেই, কিন্তু অনার্স পিজিতে ওটা পড়তে হবে। 9-10 জন্য পাঠ্য নেই, আর 11-12 জন্য কোনো সিলেবাসই নেই। সাহিত্যের ইতিহাসে 11-12 কোনো সিলেবাসই নেই, তাহলে সেখানে কিন্তু রাজা রামমোহন রায় অবশ্যই আছে। কায়স্থের সহিত মদ্যপান বিষয়ক বিচার, কায়স্থের সহিত মদ্যপান বিষয়ক বিচার, এই গ্রন্থটি রামচন্দ্র দাস ছদ্মনামে লিখছেন রামমোহন রায়। কায়স্থের সহিত মদ্যপান বিষয়ক বিচার। পরের প্রশ্ন চলে এসো, হরিশ্চন্দ্র কি জাতীয় সন্ধি? হরিশ্চন্দ্র একটা নিপাতন সিদ্ধ ব্যঞ্জন, হরি যোগ চন্দ্র, হরি যোগ চন্দ্র, এটা হচ্ছে হরিশ্চন্দ্র। কেন নিপাতন হবে? সন্ধির ফলে শব্দটিতে তালব্যস্য এসেছে। তালব্যস্য কোনো ব্যঞ্জন সন্ধিতে আসে না, তালব্যস্য আসে বিসর্গ সন্ধিতে। এখানে ব্যঞ্জন সন্ধিতে তালব্যস্য এসে গেল, তাই এটাকে নিয়মের ব্যতিক্রম বলছি। নেক্সট কোশ্চেন, কোন বানানটি ভুল? সঙ্গীত এটাও সঠিক, সঙ্গীত এটাও সঠিক, অহংকার এটাও সঠিক, কাজে কোনোটি নয়। এটা আনসার করব আমরা, আনসার করব কোনোটি নয়। কোনোটি নয় হচ্ছে আনসার, কারণ সবকটা সঠিক বানান আছে, তাই কোনোটি ভুল নয়। এটা দুটোই কেন হবে? দুটোই হওয়ার কারণ হচ্ছে ক খ গ ঘ যদি পরে থাকে, ক কিংবা খ কিংবা গ কিংবা ঘ এরা যদি পরে থাকে, এরা যদি পরে থাকে, তাহলে বাঁ দিকে যে ম থাকবে, বাঁ দিকে যে মটা আছে সেই ময়ের স্থানে অনুসার হতে পারে, হতে পারে, সমযুক্ত কল্প সংকল্প, অনুসার দিয়ে লিখতে পারি, দিয়ে লিখতে পারি, সংযুক্ত গীত সঙ্গীত, অনুসার দিয়ে লিখতে পারি, দিয়ে লিখতে পারি, সমযুক্ত ঘাত সংঘাত, অনুসার দিয়ে লিখতে পারি, দিয়ে লিখতে পারি। দুটো বানানই সঠিক, কেননা ক খ গ ঘ পরে থাকলে এই ময়ের স্থানে দিতে পারি, অনুসারও দিতে পারি, দিতে পারি। তারপরে দেখে নেই পতঞ্জলি শব্দটি সন্ধি বিচ্ছেদ। পতযুক্ত অঞ্জলি, এটা কিন্তু একটা নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। বামন দেবের বই খুলবে, নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধিতে 15টা মতো শব্দ আছে, সবকটা মুখস্থ করতে হবে। স্বরসন্ধিতে 4-5টা শব্দ আছে, সবকটা মুখস্থ করতে হবে। নিপাতন সিদ্ধ শব্দ থেকে কিন্তু পরীক্ষায় পড়ে। লিপিমালা কার লেখা? লিপিমালা হচ্ছে রামরাম বসু, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত গদ্য গ্রন্থ লিপিমালা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সবচেয়ে ছোট খণ্ড, সবচেয়ে ছোট খণ্ড যদি আমরা খুঁজতে যাই, যদি মনে না থাকে, তাহলে আমরা কি করব? সেই শ্লোকগুলোকে মানে পদগুলোকে মনে রাখতে পারি। পদগুলো কি কি? 9, 26, 112, 30, 28, 9, 30, 10, 22, 5, তারপরে হচ্ছে 27, 41, 69। জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয়দমন খণ্ড, যমুনা খণ্ড, হারখণ্ড। হারখণ্ডে সব থেকে কম পদ পাচ্ছি 5টি, 9, 26, 112, 30, 28, 9, 30, 10, 22, 5, 27, 41, 69। 5টি পদ পাচ্ছি আমরা
জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালিয়দমন খণ্ড, যমুনা খণ্ড, হারখণ্ডে। তাহলে উত্তর হারখণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সবচেয়ে ছোট খণ্ড হচ্ছে হারখণ্ড। পদ কম থাকলেই সেটা ছোট হবে, কারণ এক একটা খণ্ডতে এক একটা কতগুলো পদের সমষ্টি। কবে কাব্যটি প্রকাশিত হয়? খুবই সহজ প্রশ্ন দেওয়া হয়েছে। চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন দুজনেই 1916। 1909 আবিষ্কার শ্রীকৃষ্ণ কীর্তনে, এটা হচ্ছে আবিষ্কার, এটা হচ্ছে আবিষ্কার, আ বয় হস্যই মূর্ধন্যস্বয় কয়াকার র, এটা হচ্ছে আবিষ্কার। 1916 হচ্ছে প্রকাশ। 7টা হচ্ছে কার আবিষ্কার? চর্যার আবিষ্কার। 7 হচ্ছে চর্যার আবিষ্কার, আর 9 হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার। মনসামঙ্গল কাব্যের কোন কবির উপাধি গুণরাজ খান? আমরা জানি যে মালাধর বসু তিনি হচ্ছেন ভাগবতের অনুবাদক, তার উপাধি ছিল গুণরাজ খাঁ। মনসামঙ্গল কাব্যের একজন কবি, তিনি হচ্ছেন ষষ্ঠীবর দত্ত। ষষ্ঠীবর দত্তের উপাধি কিন্তু গুণরাজ খাঁ। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম এবং উত্তরগুলো পেলাম, এবং কোন কোশ্চেনটা কোন গ্রাউন্ড থেকে নেওয়া হয়েছে সেটা কিছুটা ব্যাখ্যা করা গেল। থ্যাংক ইউ।